আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। সংঘাতের শঙ্কায় মধ্যপ্রাচ্যে ২,০০০-এর বেশি মেরিন সেনা মোতায়েনে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর যৌথ ক্ষেপণাস্ত্র হামলা। বেকারদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। শহর ও গ্রামাঞ্চলে আলাদা পরিকল্পনায় গুরুত্ব আরোপ। ২১শে পদকে ভূষিত হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে চ্যানেল আই পরিবারের সংবর্ধনা। দর্শকদের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মন্তব্য। এবং শিশুদের কাছে প্রকৃতির অনন্য জগৎ তুলে ধরতে সুন্দরবনের ডলফিন সিরিজের তৃতীয় প্রকাশনা। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে আগামী প্রজন্মকে প্রস্তুতের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে ইরান যুদ্ধের ১৫তম দিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে ২,২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনার পাশাপাশি বড় ধরনের হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরান উপকূলে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খারক দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনাও তত বাড়ছে। উভয় পক্ষই হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এদিকে হামলা পাল্টা হামলার মধ্যেই ২,২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। জাপানের ওয়াকিনাওয়ায় অবস্থানরত মেরিন কোর থেকে এসব সেনা নেওয়া হতে পারে এবং তাদের মধ্যপ্রাচ্যে থাকা 3টি যুদ্ধজাহাজে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে সেন্টকম দাবি করেছে শত্রুপক্ষ বা বন্ধুপক্ষের গুলির কোনো ঘটনা ঘটেনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মাত্রার হামলা চালানো হবে। এমনকি এখন পর্যন্ত ইরানে ১৫,০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেন তিনি। আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত 3টি স্থানে আগুন ধরেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এই সংক্রান্ত কয়েকটি ছবি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশও করেছে। এতে দেখা যায় হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি স্থাপনার ওপরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। ইরান জানিয়েছে তারা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রেখেছে। এমনকি ইসরায়েলে হামলায় 2 জন আহত হয়েছে বলেও জানা গেছে। নতুন করে ইরান ও লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া লেবাননের নাবিতিহ শহরে হামলায় 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি আরব জানিয়েছে শুক্রবার পর্যন্ত 56টি ড্রোন প্রতিহত করেছে তারা। এর মধ্যে একটি ড্রোন রাজধানী রিয়াদের কঠোর নিরাপত্তা সম্পন্ন কূটনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। গত 28শে ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাতে থাকে ইরান। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, গির্জার যাজকদের জন্য মাসিক সম্মানী প্রদান কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু করতে যাচ্ছে সরকার। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক সহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও সম্মানী কার্যক্রম উদ্বোধন হবে। আগামী ৪ অর্থবছরে ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানীর আওতায় আনা হবে। এছাড়া আগামী ১৬ই মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেকারদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে আসন্ন বাজেটে বাস্তবমুখী পদক্ষেপ নিলে সুফল পাওয়া যেতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শহর ও গ্রামাঞ্চলে বেকারদের কর্মসংস্থানে আলাদা পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। মাসুর শাকিলের রিপোর্ট। বর্তমানে দেশে প্রায় ২৭ লাখ বেকার, যার মধ্যে ৯ লাখ স্নাতক ডিগ্রিধারী। বেকারদের মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সী ২২% তরুণের কোনো কাজ নেই। কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন ইশতেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল নতুন সরকার। কিভাবে বাস্তবায়ন হতে পারে এইসব প্রতিশ্রুতি? সেটা সরকারের অর্থনৈতিক পরিকল্পনার ভিতরে এবং সরকারের বার্ষিক বাজেটের কাঠামোর ভিতরে যতক্ষণ পর্যন্ত না অন্তর্ভুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের কার্যক্রমগুলো আসলে শুধুমাত্র কাগজে কলমই থেকে যাবে। দেশে আনুষ্ঠানিক কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক কারখানা। অনানুষ্ঠানিক খাত হলো এখনো কৃষি। কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় আমলাতন্ত্রকে ইতিবাচক, দক্ষ ও কার্যকর প্রভাবক করা না গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন আগের সরকারের মতোই অধরা থাকার আশঙ্কা এই অর্থনীতিবিদের। সরকারের যারা উপদেষ্টাবৃন্দ রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তারা নিজেরা একটু বিশ্লেষণ করে দেখবেন যে বিগত সরকারগুলোর সময় এই একই ধরনের কার্যক্রমগুলো কেন বাস্তবায়িত হয়নি। সরকার রাজনৈতিক দিগ্ভাসের সাথে সরকারের ব্যুরোক্রেসি সাধারণত একই পেসে থাকেন না এবং তারা এই ব্যুরোক্রেসি এই ধরনের সাজেশনগুলোকে নিতে পারেন না। দ্বিতীয়ত হলো সরকারের রাজনৈতিক এই দিগ্ভাসগুলো এগুলো সরকারি কর্মকাণ্ডের ভিতরে নেয়ার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড যে ট্রান্সফরমেশনটা সেটা অনেক সময় করা হয় না, ফলে মন্ত্রণালয়গুলো সেখান থেকে মেসেজ নিতে পারে না। তৃতীয়ত যেটা আমি দেখি সেটা হলো যে এই ধরনের কার্যক্রমগুলো প্রায়শই শুধুমাত্র মন্ত্রণালয় কেন্দ্রিক চিন্তা করা হয়, কিন্তু এই নতুন সরকারের যে কার্যক্রম দেখতে পাচ্ছি এর একটা উল্লেখযোগ্য অংশ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা দরকার। শহর ও গ্রামের বেকারদের জন্য আলাদা পরিকল্পনা, প্রবাসী বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিশেষ উদ্যোগ এবং আইসিটি খাতের সুবিধা গ্রহণে তরুণদের সুযোগ ও দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কর্মসংস্থান সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন তারা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা, তার অভিনয় গুণে নানাভাবে সমৃদ্ধ হয়েছে উপমহাদেশের চলচ্চিত্র। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এবছর ২১শে পদকে ভূষিত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। পদক প্রাপ্তিতে বরেণ্য এই ব্যক্তিত্বকে সংবর্ধনা দিয়েছে চ্যানেল আই পরিবার। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। ৭০-এর দশকে বাংলা চলচ্চিত্রে সৌন্দর্য, ফ্যাশন আর অভিনয় মিলিয়ে এক অনন্য দ্যুতি ছড়ানো নায়িকার নাম ববিতা। ৩৫০-র বেশি চলচ্চিত্রে অভিনয় করা ববিতা শুধু দেশীয় চলচ্চিত্রেই নয়, নিজেকে তুলে ধরেন আন্তর্জাতিক অঙ্গনেও। সেই সাথে দেশে বিদেশে অর্জন করা অসংখ্য পুরস্কারে ববিতার পরিচিতি হয়ে ওঠে পুরস্কার কন্যা হিসেবে। এবার তার হাতেই বাংলাদেশের অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার ২১শে পদক। পদক প্রাপ্তিতে তাকে সম্মাননা জানাতে চ্যানেল আই পরিবারের বিশেষ আয়োজন। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উপস্থিতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই বরেণ্যজনকে। বিশেষ সম্মাননা স্মারকের পাশাপাশি তুলে দেওয়া হয় আনন্দ আলো ম্যাগাজিনের ঈদ সংখ্যা। চ্যানেল আইয়ের এই আয়োজন শিল্পী হিসেবে তার প্রাপ্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে তুলে ধরেন এই গুণী শিল্পী। এই পুরস্কারে আমি এত খুশি হয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না। চ্যানেল আই যে এত সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করবেন এটা আমি ভাবতেও পারিনি। আপনাদের সবার সহযোগিতা খুব সুন্দর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার ছোট বোন চম্পা। এক একটা শিল্পীর যে সম্মানটা পায় সেই সম্মানটাকে দর্শকদের সামনে তুলে ধরেন, দর্শকরা জানতে পারে যে এই শিল্পীটির মূল্যায়ন এতটা। অভিনয়, পুরস্কার সবকিছুকে ছাপিয়ে দর্শকদের ভালোবাসাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তুলে ধরেন এই গুণীজনরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ অমর একুশে বইমেলা 2026। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে আগামীর নাগরিকদের যথাযথভাবে প্রস্তুত করতে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নিয়মিত প্রকাশনার অংশ হিসেবে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর নতুন বই সুন্দরবনের ডলফিন। প্রকৃতি কথা সিরিজের তৃতীয় এই প্রকাশনা সুন্দরবনের ডলফিন শিশুদের কাছে তুলে ধরছে প্রকৃতির এক অনন্য জগৎ। শুভানুধ্যায়ীদের শিশুদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য, ছবির মাধ্যমে সচেতন করার জন্য এই বইটা করা হয়েছে। এই গল্পের মাধ্যমে শিশুরা আসলে জানতে পারবে যে একটি ছোট্ট সহমর্মিতা কিভাবে একটি প্রাণ বাঁচিয়ে তুলতে পারে। এমন একটি বই যেখানে ডলফিনদের জীবন সম্পর্কে লেখা হয়েছে এবং এটা সুন্দরবনকে অ্যাকচুয়ালি ফোকাস করা হয়েছে। নতুন প্রজন্ম যতই হচ্ছে এই যে প্রকৃতি পরিবেশ নিয়ে যত জানবে তত ওরা সচেতন হবে, তত ওরা কাজ করতে উদ্যোগী হবে। এরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, এরা হচ্ছে একসময় বাংলাদেশে হাল ধরবে। সো প্রকৃতি রক্ষায় এদেরকে এখনই এদের মানসিকতার মধ্যে যদি আমরা দিয়ে দিতে পারি যে প্রকৃতি রক্ষাটা কতখানি জরুরি, সেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, একটি সুন্দর সবুজ নিরাপদ বাংলাদেশ, সেই বাংলাদেশটা আসলে গড়বে আমাদের বর্তমানে যে শিশুরা আছে তারা, আমাদের আগামী প্রজন্ম, এবং এই আগামী প্রজন্মের জন্যই আমাদের এই বই। শিশুদের সঙ্গে প্রকৃতির পরিচয় ঘটাতে পারলে পরিবেশ বান্ধব মানসিকতা গড়ে ওঠা সহজ হবে বলছেন বিশিষ্টজনরা। জলবায়ু পরিবর্তনের কুফলের কারণে সারা পৃথিবীতে যে বিপর্যয়, এই বিপর্যয় রোধ করার জন্য বাবু তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এই সিরিজে যেটা আমরা দেখছি ডলফিন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, পরিবেশ সংরক্ষণ করা, বাবু যুদ্ধ করে যাচ্ছে। বাবু যেমন মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল, এই যুদ্ধে বাবুকে জয়ী হতে হবে। ডলফিনকে প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ আখ্যায়িত করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আবশ্যকতা তুলে ধরেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে নানা ধরনের প্রাণী আছে, গাছ আছে, আমাদের নানা ধরনের যে পাখি বলি, অন্যান্য প্রাণী বলি, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের যদি জানাতে চাই তাহলে কিন্তু বইয়ের বিকল্প নেই। এবার বাংলাদেশের বিশেষ করে সুন্দরবনের ডলফিনকে নিয়ে আমরা এই বইটাতে তুলে ধরেছি। এই ডলফিন দিন দিন বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে আমাদের এই কারণে, আমাদের অসচেতনতার কারণে। ডলফিন কিন্তু পরিষ্কার পানি ছাড়া বাঁচতে পারে না। একটা কথা হচ্ছে, বাচ্চারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সুতরাং বাচ্চাদের যদি আমরা সচেতন করতে পারি তাহলে ওরাই কিন্তু বড় হয়ে এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখবে। আমরা আগামী বছরে সুন্দরবনের বাঘের উপরে আমরা আবার আরেকটি ইলাস্ট্রেটেড স্টোরি বুক করব, এবং এভাবে কিন্তু আমরা এই সিরিজটা চালিয়ে যাব। যতভাবে আমরা পারি সচেতনতার বার্তাটা ছড়িয়ে দিতে, ততই কিন্তু সচেতনতাও বৃদ্ধি পাবে এবং আমাদের আশেপাশে যা আছে সেগুলোও ভালো থাকবে। বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে 558 নম্বর স্টল প্রকৃতি ও জীবনে মিলবে সুন্দরবনের ডলফিন সহ বিচিত্র সব বই। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। মানুষ মানুষের জন্য, এই কথাটিকে সত্য করেছে বগুড়ার TMSS। সব ধর্মের মানুষের জন্য গড়ে তুলেছে রিলিজিয়াস কমপ্লেক্স। এই ভবনে রয়েছেন প্রবীণ নিবাস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল এবং এতিমখানা ও মাদ্রাসা। পরম মমতায় প্রায় 1100 মানুষ রিলিজিয়াস কমপ্লেক্সকে আপন ভেবে নিজেদের ঠিকানা করে নিয়েছেন। আলী আসগরের তোলা ভিডিও চিত্রে বগুড়া থেকে সোমা ইসলামের রিপোর্ট। বগুড়া হাইওয়ের ধারেই TMSS রিলিজিয়াস কমপ্লেক্স। রাস্তায় দাঁড়িয়ে বোঝার উপায় নেই এই কমপ্লেক্সের ভেতরে আস্ত একটা সবুজ গ্রাম। হঠাৎ চোখে পড়ল অন্যরকম এক ছবি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দযজ্ঞ। পড়ালেখা করেন?
পড়েন? ছড়া পড়ে। একটা ছড়া বলেন। না ভুলে গেছি। আসসালামু আলাইকুম আপা, আপনার নাম কি? হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি ওদের মেধা বিকাশে দেওয়া হয় সব প্রশিক্ষণ। চলুন একটু দেখি পপিদের আনন্দ আয়োজন। নাম কি? পাপি পালো হ্যাঁ। তুমি ভালো আছো? পালো হ্যাঁ। বান্ধবী আছে এখানে? মেলা বান্ধবী আছে তো। উঠে উঠে বাড়ি কই ছিল খালা? বাড়ি অনেক দূর, মানা মাঝখান ছাড়িয়ে যাওয়া লাগে। ছেলে মেয়ে আছে? আছে। কয়টা? এক ছেলে 3 মেয়ে। নিজের ভিটা নাই? না না। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। কত বছর থেকে? এই 5 বছরই তো চললো। ছেলে মেয়ে দেখা করে না? কথা বলে না। রিলিজিয়াস কমপ্লেক্সের কর্ণধাররা জানালেন তাদের দায়িত্বের কথা। এখানে দুটো ক্যাটাগরিতেই রয়েছে, সচ্ছল পরিবার থেকেও অবস্থান করছে এবং অসচ্ছল পরিবারের প্রবীণরাও রয়েছে। এদেরকে আমরা পরিবারের মাধ্যমে অনেকে দিয়ে যাচ্ছি এবং প্রশাসন, উপজেলা, জেলা বিভিন্ন অফিস দপ্তরের মাধ্যমে আমাদেরকে এখানে তাদেরকে দিয়ে যায়। শুধুই থাকে না, তাদের মানসিক বিকাশটাই আমাদের অন্যতম উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অর্জনের জন্য আমরা তাদের সাথে মিশি, তাদের বিভিন্ন প্রকার সামাজিক কাজ, খেলাধুলা, বিনোদন এগুলোর ব্যবস্থা করে দিই। টিএমএসএস এর রিলিজিয়াস কমপ্লেক্সের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে রাখছে বিশেষ অবদান। সোমা ইসলাম, চ্যানেল আই, বগুড়া। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চ্যানেল আই-এর ঈদ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। এই উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে তিনি আজ জানালেন, আসছে ঈদ উল ফিতরের কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই, সব আয়োজনই থাকবে পরিবার কেন্দ্রিক। আরও জানাচ্ছেন মিথিলা নাজরিন। এ সময়ে ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম পরিমণি। অভিনয়, ফ্যাশন, পারিবারিক জীবন, সুবিধাবঞ্চিতদের পাশে থাকা সব মিলিয়ে নানাভাবে আলোচনায় এসেছেন বিভিন্ন সময়ে। আসন্ন ঈদ ভাবনা, চলচ্চিত্র ও শুরু করা ব্যবসা নিয়ে কথা বলেন এ জনপ্রিয় অভিনয় শিল্পী। আমার ফ্যামিলি বলতে তো আমার 2টা বাচ্চা ছাড়া আর কেউ নাই, আর নানু বাড়ি যাওয়া হচ্ছে না কারণ নানু নেই, আর নানু আমার সাথে থাকলে একটা অন্যরকম উৎসব হতো, সেটাও আসলে হচ্ছে না। আর খুবই যে রিসেন্ট একটা সিনেমাতে চুক্তিবদ্ধ হলাম, আমার সাথে আমার খুব পছন্দের একজন মানুষ আছেন, চঞ্চল চৌধুরী, ওনার সাথে আমার জীবনের প্রথম কাজ হচ্ছে। এটা আমার জন্য অনেক বেশি মানে এক্সাইটমেন্টের। যে আমার নতুন একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান আছে, যদিও এটা এখন অনলাইন পেজ, তারপরে একটু বেশি চাপ যাচ্ছে কারণ যে ধরনের রেসপন্স এখানে পাওয়া যাচ্ছে সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কাজের মাধ্যমে দর্শকদের মাঝে বারবার ফিরে আসার প্রত্যাশা পরিমণির। মিথিলা নাজরিন, চ্যানেল আই, ঢাকা। তীব্র জ্বালানি সংকটে পড়েছে কিউবা, তাই দীর্ঘ প্রায় 70 বছর ধরে বৈরী সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা জানান। দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য ও জ্বালানি ঘাটতি পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলায় এই আলোচনা শুরু হয়েছে। তবে কিউবার সরকার স্পষ্ট করেছে, আলোচনায় তাদের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের প্রশ্ন নেই। প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল বলেন, এই আলোচনা দীর্ঘদিনের 2 প্রতিদ্বন্দ্বী দেশকে সংঘাতের পথ থেকে দূরে সরিয়ে আনবে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর কিউবার সবচেয়ে বড় বিদেশি পৃষ্ঠপোষক দেশটি ক্ষমতা হারায়। এরপর থেকেই ট্রাম্প কিউবায় ভেনিজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেন এবং কিউবার কাছে তেল বিক্রি করলে ওইসব দেশের উপর শুল্ক আরোপের হুমকি দেন। এবারে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ।
সুনামগঞ্জে কৃষকের সারা বছরের ভরসা বোরো ফসল। আগাম বন্যা থেকে ফসল রক্ষায় প্রতি বছর সরকার কোটি কোটি টাকা ব্যয় নির্মাণ করে ফসল রক্ষা বাঁধ। তবে এবার নির্ধারিত সময় পার হলেও অনেক জায়গায় এখনও শেষ হয়নি বাঁধের কাজ। এতে শঙ্কায় পড়েছেন হাওর এলাকার কৃষক। প্রকৃতি সংবাদ। দখল দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদী। জীবিকা নির্বাহ সহ যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র এই নদীটি পরিণত হয়েছে পৌরসভার বর্জ্যের ভাগাড়ে। নেই মাছ, আছে কচুরিপানা আর দুর্গন্ধযুক্ত কাদা পানি। তবে মৃত প্রায় নদী রক্ষার আশ্বাসের বিপরীতে কার্যকর কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এবারে জানাবো খেলার খবর। এই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংঘাতের শঙ্কায় মধ্যপ্রাচ্যে ২,০০০-এর বেশি মেরিন সেনা মোতায়েনে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর যৌথ ক্ষেপণাস্ত্র হামলা। বেকারদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। শহর ও গ্রামাঞ্চলে আলাদা পরিকল্পনায় গুরুত্ব আরোপ। ২১শে পদকে ভূষিত হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে চ্যানেল আই পরিবারের সংবর্ধনা। দর্শকদের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মন্তব্য। এবং শিশুদের কাছে প্রকৃতির অনন্য জগৎ তুলে ধরতে সুন্দরবনের ডলফিন সিরিজের ৩য় প্রকাশনা। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে আগামী প্রজন্মকে প্রস্তুতের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।